অবৈধ পন্থা অবলম্বন করে সুপারিশ করে যারা চাকরি নিয়ে দেওয়া করে তারাই ভাবে আইএসএফ হয়তো টাকা নিচ্ছে। এবার আপনাদের বলি, আমি এখানে এত মানুষ আছে এদের সামনে বলছি, আমি প্রকাশ্য বলছি, আমি বিজেপির কাছ থেকে টাকা নেবো, যদি কেউ ব্যবস্থা করে দিতে পারে। আমি অন ক্যামেরা নেবো টাকা, আমি লুকিয়ে চুরিয়ে নেবো না। ওই পার্থবাবুর কেবিনে গিয়ে পায়ে হাত ধরে ওই দক্ষিণ 24 উত্তর 24 কোনো নেতা যে দাদা আমার একটা চাকরি করে দাও, পার্থবাবু তাকে বলছে তুমি তো বাইরে বেরিয়ে আমার নামে গালাগালি করবে, বলছে ওটা একটু করতে হয়, কবে হবে, কিন্তু একটা দিয়েছেন আর একটা লাগবে, ও কাজ আমি করি না। নিশ্চিতভাবে তারা সেও বক্তব্য শুনবে। সিপিএম এর নেতা কি, আরএসপি নেতা কি, ফরওয়ার্ডের নেতা কি, কংগ্রেসের নেতা, সে শুনবে নিশ্চিতভাবে আমার বক্তব্য শুনে মাঝে মধ্যে। তো কাজ আমরা করি না। আমি প্রকাশ্য বলছি, যদি কেউ বিজেপির কাছ থেকে টাকার ব্যবস্থা করে দেয় আমি প্রকাশ্যে টাকা নেব, প্রকাশ্যে নেব। পার্টি চালাতে খুব কষ্ট হচ্ছে, পার্টি চালাই ভোট প্রচারে লাস্টে জমি জায়গা আমার বিক্রি করতে হবে, বন্ধু বান্ধবের কাছ থেকে প্রচুর টাকা ধার নিয়েছি, প্রচুর অঙ্ক হয়ে গেছে। এবার একটা কথা বলি, যে আমার বন্ধু, সেটা বন্ধু যে আমার ব্যবস্থা করে দেবে, ওই বন্ধুকে 100 টাকার বিজেপির কাছ থেকে ব্যবস্থা করতে পারলে 90 টাকা আমি তাকে দিয়ে দেবো, 10 টাকা আমরা পার্টি চালাবো পারবে। দ্বিতীয় কথা বলছি, এই আপনার পাড়ার চালানোর নেতাদের কথা বলবেন না, বলবেন পার্থ ভৌমিকের নাম, বলবেন ওই দেবদূত দা যিনি সিপিএম এ দাঁড়িয়েছে, বলতে বলুন তন্ময়ী বাবুকে, বলতে বলুন মোহাম্মদ সেলিম সাহেবকে, বলতে বলুন মমতা ব্যানার্জিকে, কবে কত টাকা নওশাদ সিদ্দিকী নিয়েছে ফিগারটা ধরে। মমতা ব্যানার্জির বক্তব্য আমি শুনেছি, কয়েকটা মিডিয়া প্রশ্ন করার পর শুনেছি মমতা ব্যানার্জি ঘুরিয়ে ঘাড়িয়ে শুধু পালায়, কি একটা দল বাড়িয়েছে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে এই করবে সেই করবে। আমি শুধু অপেক্ষায় থাকি, ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছি, যেদিন ব্যাটে বলে হবে স্টেডিয়ামের বাইরে করে দেবো। আমি অপেক্ষায় আছি, আমি বারবার তাকে করি, বারবার ইন্ডিকেট করি মিডিয়ার মাধ্যমে। আজকেও বলছি, মমতা ব্যানার্জি যদি সৎ সাহস থাকে, আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে এত টাকা নিয়েছে, এই শুধু সংখ্যাটা বলুন, তারপরে 5 টাকার পেলে মমতা ব্যানার্জিকে যে খোঁচা দেব, বামেরা 34 বছরে দিতে পারেনি, কংগ্রেসরা দিতে পারেনি, বিজেপিও দিতে পারেনি, মমতা সিদ্দিকীকে খোঁচা দেবে। সাহস থাকলে চালানের নেতাদেরকে আমি পাত্তা দিই না দাদা। ও চালানের নেতারা, ওর না ভিত আছে না ভাত আছে, ও আজকে হই হই করছে পার্থ ভৌমিকের হয়তো, কালকে ওর থেকে বেশি কেউ তোলা তুলে যদি কালীঘাটে কাটাতে পারে ওকে সাইড লাইন করে দেবে। ওর কোনো দাম আছে? ওর দাম নেই। ওই চালানের নেতাদের বললে বলবেন না। আমি এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি, মমতা ব্যানার্জি যদি সৎ সাহস থাকে, নওশাদ সিদ্দিকী কবেও বাদ দিলাম, এত টাকা বিজেপির কাছ থেকে নিয়েছে, সংখ্যাটা বলুন। আপনাদের বলে রাখি, ভাঙড়ের এক নেতা না জোশের মাথায় কত 500 কোটি না কত আমার নামে বলে দিয়েছিল, শুধু কেস করে নিয়ে একটা চিঠি উকিলের পাঠিয়েছিলাম, তারপর থেকে টোটাল রাজনীতির আঙিনায় তাকে আর দেখতে পাইনি আমি। আর এক নেতা এই ধরনের কথা বলেছিল, কলকাতা ব্যাংসাল কোর্টে খোঁজ নিয়ে দেখুন, জীবনে তিনি কোর্টে ওঠেননি, 5 টাকার পেনের এমন খোঁচা দিয়েছিলাম, কলকাতা ব্যাংসাল কোর্টে যে তাকে জামিন দিতে হয়েছে। তো ওইখানে আমি বলছি, মমতা ব্যানার্জি যদি সৎ সাহস থাকে তাহলে বলুন যে আমি বিজেপির কাছ থেকে যে অভিযোগ করছে না, কত টাকা নিচে এই ফিগারটা বলুন, তারপরে আপনি দেখতে পাবেন তাহলে মমতা ব্যানার্জি কোন জায়গাতে যে কি করতে হচ্ছে সেটাও বুঝিয়ে দেবো। কারণ ঠিকই কারো কাছে বাধা নাই, কি শুভেন্দু অধিকারী, কি মোহাম্মদ সেলিম, কি মমতা ব্যানার্জি, কি অভিষেক ব্যানার্জি কারো স্বার্থ চরিতার্থের জন্য, রাজনীতির ময়দানে আসিনি। আমি এসেছি দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম, ব্রাহ্মণ সমাজ যাই হোক না কেন, যাদের অধিকার হরণ হচ্ছে, যাদের সাথে অন্যায় হচ্ছে, যাদের সাথে অবিচার হচ্ছে, যাদের পাওনা বুঝিয়ে দেওয়া হচ্ছে না, তাদের পাওনাকে বুঝিয়ে দেওয়ার জন্য, তাদের অধিকারকে বুঝিয়ে দেওয়ার জন্য রাজনীতির ময়দানে এসেছি। সুতরাং অভিষেক ব্যানার্জি কি বললো, শুভেন্দু অধিকারী কি বললো, মোহাম্মদ সেলিম কি বললো, মমতা ব্যানার্জি কি বললো, সেটা নিয়ে আমি চলবো, সেটা নয়। আমার দল আমাকে যে ডাইরেকশন দেবে সেই মতো চলবো, আর চলাটা সমাজ পরিবর্তনের পক্ষে চলবো। অনেকে অনেক কথা বলে ভাই, আমি আজও পর্যন্ত দেখতে পেলাম না এই বড় নেতাগুলো সংখ্যা বলছে। আজকের পর থেকে কেউ যদি আপনাদেরকে বলে, কি বলবেন দাদা, কি বলবেন? বলবেন তুই চালানের নেতা, তোর কথা শুনে লাভ নাই। তোদের সর্বোচ্চ নেত্রীর নাম কি? যদি তৃণমূল বলে সর্বোচ্চ নেত্রীর নাম কি? মমতা ব্যানার্জি, তাকে দিয়ে বলা। আর যদি আমার লেফট ফ্রন্টের বন্ধুরা এখন খুব উঠে পড়ে লেগেছে, বন্ধুত্ব ছিল
তবে একটা কথাই আছে না, প্রেম যদি বিচ্ছেদ হয়ে যায় সেসব প্রচুর অ্যাটাকিং হয়। একটা সময় তো প্রেম ছিল, বিচ্ছেদ হয়ে গেছে না, এটা অ্যাটাক করছে। যদিও আমি এটুকু বুঝি, যাকে একবার ভালোবেসেছি, বিচ্ছেদ ডিটাচ হয়েছে, ভালো তো একটা সময় বেসেছি, সেই জন্য সংযত হয়ে কথা বলছি। আর যদি মনে করে বামপন্থী বন্ধুরা, বড় নেতারা বসে থাকবে ছোট নেতাদেরকে যে আক্রমণ করবো, নওশাদ সিদ্দিকীর কাছে যে সমস্ত তথ্য আছে যদি জনমানুষে তুলে ধরি, তাহলে মানুষ কিন্তু যে কটা যাচ্ছে আর যাবে না, ছিছি বলবে। সে তথ্য আমার আছে। শুধু একটুকু এগো বলে যায়, দক্ষিণ 24 পরগনার একটা নেতা বামেদের আমলে ছিল, তার নাম কি? রেজ্জাক মোল্লা। সে একবারের জন্য জেলা সম্পাদক হতে পারেনি। কারণ কি সেটা আমার জানা আছে, যে তথ্য সব আমার কাছে আছে। যদি জনমানুষে তুলে ধরি না, লোকে ছিছি করবে। আর এখন সন্দেশকালী শাহজাহানকে নিয়ে মীনাক্ষী থেকে শুরু করে শতরূপদা থেকে শুরু করে বিমান বসু পর্যন্ত খুব ছিছি করছে। শাহজাহান শেখকে কে তৈরি করেছিল ভাই? বললেই দোষ। হ্যাঁ, নওশাদ সিদ্দিকী মৌলবাদী। হ্যাঁ, কে তৈরি করেছিল? সন্দেশকালী ওই সমস্যাটাই হতো না যদি সিপিএম ওকে না তৈরি করতো। মমতা ব্যানার্জি শুধু এসে একটা ভালো কাপড় পরিয়ে দিয়েছে, কাপড়টার নাম কি? নেতা। আর কিছু নয়। গুন্ডা, মস্তান, তোলাবাজ, লাঠিয়াল বাহিনী সব ছিল। মমতা ব্যানার্জি এসে ওকে শুধু একটু একটা ভালো চকচকে কাপড় পরিয়ে দিয়েছে, কাপড়টার নাম হচ্ছে নেতা। এই আগে পর্যন্ত বামপন্থী বন্ধুরা ওকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করতো। এখন সরকার পরিবর্তন হয়েছে, ও একটু চালাক লোক, এখন নেতা হয়ে গেছে। ঠিক শওকত মোল্লা কাদের তৈরি ভাই? এখন শওকত মোল্লাকে গাল দিলে হবে? আপনারাই তো হাতে করে তৈরি করেছেন। শাহজাহান শেখকে গাল দিচ্ছেন আপনারা, গাল তো আমরা দেবো, গাল মানে সমালোচনা আমরা করবো। এখন লেফট পয়েন্টের বন্ধুদের শাহজাহান শেখকে নিয়ে সমালোচনা করা উচিত নয়, বরঞ্চ তাদের অনুতপ্ত হওয়া দরকার, কাদেরকে তৈরি করেছিলাম আমরা। এ কথাই যখন বলছি তখন খারাপ হয়ে যাচ্ছে। শেষ করব, তখন একটা কথা বলে শেষ করছি ভাই। সমস্যাটা কোথায় জানেন? আমার আগে বিশ্বজিৎ দা বললো আপনাদেরকে, আপনারা অনেকেই জানেন, মাইকের আওয়াজ যাচ্ছে, হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে, মন্দিরের নামে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে। সেটাকে আমরা দেবত্ব সম্পত্তি বলি, যেটা হস্তান্তরযোগ্য নয়। কিন্তু দুঃখের বিষয়, এই মমতা ব্যানার্জির উন্নয়নের এমন ছোঁয়া, বিএলও অফিসগুলোতে এমন উন্নয়নের জোয়ার ঢুকে গিয়েছে, এই পার্থ ভৌমিক সাহেবদের দলের নেতাগুলো, এই মঞ্জু বসু মহাশয়দের দলের নেতাগুলো সেই বিএলও অফিসে গিয়ে নামগুলো কেটে সেই জমিগুলো বিক্রি করে দিচ্ছে। আমরা বলছি, যদি আগামী দিনে প্রতিবাদ এখন করছি, যদি আগামী দিনে আমাদেরকে এলাকার মানুষেরা সুযোগ দেয়, আমরা আবার ওই দেবদেবীর নামে উৎসর্গিত সম্পত্তি, এই মন্দিরের নামে উৎসর্গিত সম্পত্তি আবার ফিরিয়ে নিয়ে এসে দেবদেবীর নামে মন্দিরের নামে ব্যবস্থা করে দেবো। আমরা বলছি, জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার, সেটা আদিবাসীদের কেন হরণ হচ্ছে তাদের হাতে তুলে দেওয়া দরকার। আমরা যখন প্রশ্ন করছি বিধানসভার মধ্যে মাননীয় মন্ত্রীকে, ফেক এসটি/এসসি সার্টিফিকেট কজনের ধরা পড়েছে, কদিনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করেছে, সে মন্ত্রী আমার উত্তর দিতে পারছে না, মাথা হ্যাট হয়ে যাচ্ছে। বাইরে বেরিয়ে বলছে ওই বেটাকে জেলে রাখ, আর না হলে ভালো মুসলমানদের ছেলে এসটি/এসসি কেন কথা বলছে, ওকে দেখে দে, মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আছে মুসলমানদের ছেলে, দেখে দেখে। আমি যখন ওয়াকফ প্রপার্টির কথা বলছি, 2011 সালের আগে মুসলমানদের জন্য অনেক কান্নাকান ছিল। ঠিক 2014 আগে মোদীজি যেভাবে হিন্দু ভাইদের জন্য কাঁদছিল, হিন্দু খাতরে মে হ্যায়, 2014 আগে আর 2011 আগে মুসলমান খাতরে মে হ্যায়। মুসলমানরা ভুল বুঝে দিল ভোটটা, আর হিন্দু ভাইরা দিল। এখন কি হচ্ছে? না হিন্দু খাতরে মে হ্যায়, না মুসলমান খাতরে মে হ্যায়। এখন আমরা সবাই বিপদে আছি। তো 2011 সালের আগে ওয়াকফ প্রপার্টি উদ্ধারের কথা বলেছিল মুসলমানদের, শিক্ষায় মুসলমানদের এগিয়ে নিয়ে যাবে, স্বাস্থ্যের অবস্থা খারাপ সেখানে নিয়ে যাবে, সরকারি চাকরিতে মুসলমানদের অবস্থান হবে, অনেক কথা বলেছিল। যখন আমরা বলছি ওয়াকফ প্রপার্টিগুলোকে উদ্ধার করতে হবে, তখনই আমাদের কি বলছে বিজেপির দালাল। যাবো কোন দিকে? আমার হিন্দু মায়ের শাখা পালা কুলিয়ে টেট পরীক্ষা দিতে ঢুকিয়েছিল, তখন কোন শুভেন্দু অধিকারীরা, তখন কোন অর্জুন সিংয়েরা কথা বলেনি। ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে আমি বিরোধিতা করেছিলাম যে কেন আমার হিন্দু মা বোনকে শাখা পালা করিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকানো হলো। যখন আমি কথা বলছি তখনই আমি মুসলমানদের দল হয়ে যাচ্ছি। হিজাব নিয়ে যখন সমস্যা হয়েছিল, হিজাব নিয়ে যখন আমি কথা বলছি, তখন আমি বিজেপি দালাল হয়ে যাচ্ছি। যাবো কোন দিকে ভাই? আমার রাম কাকু খেতে পাচ্ছে না, তার হয়ে কথা বললেন মুসলমানদের দল। আমার রহিম চাচা খেতে পাচ্ছে না, তার রেশন জ্যোতিপ্রিয়রা চুরি করে নিয়েছে, তার ছেলের
মিড ডে মিল এই জ্যোতির্বিদ ওরা চুরি করে নিয়েছে। এ কথা বললেই হয় মুসলমানদের ছেলে পার্টি করছে মুসলমানদের তো, আর না হলে বিজেপির দালাল। যাবো কোন দিকে? তবে কি বলা বন্ধ করে দেবো? আমি ভাই বলা বন্ধ করবো না। আমাকে জেলে কেন রেখেছিল জানেন? কিসের জন্য? কি জন্য আমাকে জেলে দিয়েছিল? আমার নাম মানে অভিযোগটা কি প্রমাণ করতে পেরেছে? 1 বছর পার হয়ে গেল আর সেই রকম চার্জশিট ফার্সিট আর কিছু করছে না। কি জন্য? আমার অপরাধটা ছিল আমি শ্রমজীবী মানুষের হয়ে কথা বলি। আমার অপরাধটা ছিল আমি দলিতদের হয়ে সওয়াল করি। আমার অপরাধ আমি আদিবাসীদের হয়ে কথা বলি। আমার অপরাধ আমি মুসলিমদের অধিকারের কথা বলি। আমার অপরাধ সিভিক ভলেন্টিয়ারদের মাইনে বাড়ানোর কথা বলি। আমার অপরাধ পার্শ্ব শিক্ষকদের হয়ে কথা বলা। আমার অপরাধ চাকরি যারা চুরি গিয়েছে যে ছেলে মেয়েদের তাদের হয়ে কথা বলা। আমার অপরাধ সরকারি কর্মচারীদের দিয়ে কেন বৃদ্ধি পাচ্ছে না সেটা আমার অপরাধ। আমার অপরাধটা কি? সর্বোপরি আমি মানুষের দাবিগুলোকে অ্যাড্রেস করছি। কেন? সেটা যেগুলো অ্যাড্রেস করছি কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার আমার প্রশ্নের উত্তর দিতে পারছে না। আমি প্রশ্ন করেছিলাম বিধানসভায় একাধিক। একটা প্রশ্ন করেছিলাম কলকাতা লেদার কমপ্লেক্স আমাদের ভাঙড়ের মধ্যে, ভাঙড়ে জায়গা ওটা কলকাতা লেদার কমপ্লেক্স নাম দিয়ে রেখে দিয়েছে। ভাঙড় লেদার কমপ্লেক্স হওয়া দরকার নামটা। তো আগামী দিনে আমরা সেটা চেষ্টা করব। তো কলকাতা লেদার কমপ্লেক্সের মধ্যে কত শ্রমিক কাজ করে এটা উত্তর চেয়েছিলাম। মন্ত্রী বলছে আমার কাছে ডেটা নাই। শ্রম মন্ত্রীর কাছে চেয়েছি আমি, পার্থ ভৌমিকের কাছে চাইনি, যে সেচ মন্ত্রীর কাছে চাইনি, আমি চেয়েছি লেবার মিনিস্টারের কাছে যে কলকাতা লেদার কমপ্লেক্সে কত লেবার কাজ করে। বলছে আমার জানা নাই। আমি উঠে তখন বলেছিলাম, আমি হাত তুলে আবার বললাম তাহলে আপনি বলে দেন কার কাছে জানলে উত্তরটা পাবো। বুঝতে পারছেন না? ওনাকে প্রশ্ন করেছি লেবার কত কাজ করছে কলকাতা লেদার কমপ্লেক্স, উনি বলছেন আমার জানা নাই। আর আমি উত্তরে আবার সাবস্টিটিউট কোশ্চেন করেছি, সাপ্লিমেন্টারি যখন কোশ্চেন করেছি তখন আমি বলছি যে আপনি বলে দেন কার কাছে গেলে যাওয়া যাবে। তখন কি জানেন, মঞ্জু দেবীও যদি ওই দিনকে বিধানসভায় থেকে তাকে জিজ্ঞাসা করবেন উনি হয়তো হেসে ফেলেছিলেন। পুরো বিধানসভা হাসছে। বিজেপি থেকে শুরু করে তৃণমূল, মানে স্পিকার স্যারকে আমি স্পিকার স্যারের ওই সময় মুখের দিকে তাকাইনি, মন্ত্রীর দিকে তাকিয়েছিলাম। হয়তো স্পিকার স্যার তাকিয়ে দেখে হয়তো স্পিকার স্যার ঠিক করে ফেলেছে, কারণ আমি সেই ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জিজ্ঞাসা করেছি তিনি উত্তর দিতে পারেন। তো ব্যাপারটা হচ্ছে এইগুলো হচ্ছে আমার অপরাধ, যে নওশাদ সিদ্দিকী যে প্রশ্নগুলো করে মানুষের জন্য করে, যে কথাগুলো বলে মানুষের জন্য বলে, আর আমার কথাকে ওনারা কাটতে পারেনি বলে কি করছে, বেটাকে জেলের মধ্যে রাখ। তবে একটা কথা বলে দেয় আপনাদের এখানে দাঁড়িয়ে, এই ব্যারাকপুর লোকসভা মানুষদেরকে বলবো, ব্যারাকপুর মানে বিপ্লবের কি গো তোর ঘর। ব্যারাকপুরের কথা বলে যাচ্ছে না, মঙ্গল পান্ডে থেকে শুরু করে। তো এই মাটিতে দাঁড়িয়ে আপনাদের বলে যাই, আমি জেলে আপনার স্বাধীনতা সংগ্রামী জীবনী পড়েছিলাম, জেলের মধ্যে তার জীবনীটা পড়েছিলাম। শহীদ গোপীনাথ সাহা ওই 19 বছর তিনি পার করেন, 19 বছর বয়সে নিজের জীবনটা দেশের জন্য দিয়েছিল। তো তার আত্মবলিদানের শপথ করে আপনাদের বলে যায়, আমি মানুষের জন্য কথা বলে যাব। একবার কেন, এই কথা বলার জন্য নওশাদ সিদ্দিকী যদি 100 বার জেলে যেতে হয়, নওশাদ সিদ্দিকী সেই বীর পুরুষদের আত্মত্যাগের আত্মবলিদানের কথা মাথায় রেখে 100 বার হাসি মুখে জেল খাটতে প্রস্তুত আছে। কিন্তু ওই পুরো কয়লা চোর, বালি চোর, গরু পাচারকারী, সোনা চোর, চাকরি চোর, বাচ্চাদের মিড ডে মিল চোর, রেশন চোর, দুর্নীতিগ্রস্ত নেতাদের কথাতে আমি মাথা নত করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আস্তে আস্তে বিদায় নিই। তবে আর একবার বলছি আপনাদের, আস্তে আস্তে বিদায় নিতে নিয়ে শুনুন। ভালো লাগে যদি আমাদেরকে আগামী 20 তারিখে খাম চিহ্নে কত নম্বরে ইভিএম মেশিনে 7 নম্বরে খাম চিহ্নে ভোট দিয়ে আমাদের জামিল ভাইকে পার্লামেন্টে পাঠাবে। যদি না ভালো লাগে জোর